দেখুন, ঠিক আজ থেকে 1 বছর আগে আমার 3.5 বছর পেরিয়ে গেছিল। তখন আমি একটা আমার রিপোর্ট কার্ড এই প্রেস ক্লাবের মাধ্যম দিয়ে আমি প্রকাশ করি। সেটা আমরা ইংরেজি আর বাংলা ভাষায় বুক আমি পাবলিশ করি। তো আজকে 1 বছর পর আমার 4.5 বছরের যেটা আমার বিধায়কের কার্যকাল আছে সেটা কমপ্লিট হয়েছে। আর তার রিপোর্ট কার্ডটা আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে পেশ করতে চাই। আজকে আমি 3টি ভাষার মধ্যে মানে বাংলা, ইংরেজি আর হিন্দি 3টি ভাষায় আমার রিপোর্ট কার্ড আমি পেশ করছি। এই রিপোর্ট কার্ডে আমি আমার 4.5 বছরের টেনিয়ারে কী কী কাজ করেছি, কত কী পরিষেবা দিয়েছি তার টোটাল ব্যাখ্যানের মধ্যে রয়েছে। আমি একটু ব্রিফলি আপনাদেরকে বলি। আমার এই 4.5 বছর টেনিয়ারে নিয়ার অ্যাবাউট আমার বিধানসভায় 550 কোটি টাকার উপরে কাজ করেছি। বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ আমরা যদি বলি, আজকে ভাবেন 673টা রাস্তা ছোট বড় মিলিয়ে, আর যদি বড় 1 কিলোমিটারের বেশি লেন্থের রাস্তা যদি ধরা হয় তাহলে 109টা রাস্তা, যেটা এই বইয়ের মধ্যে সেই প্রত্যেকটা রাস্তার কোন এলাকার আছে, তার লেন্থ কত, তার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই সব ডিটেলস বইগুলোর মধ্যে রয়েছে। যেমন 109টা রাস্তা বড় রাস্তা, যার জন্য অর্থ আবন্টন হয়েছিল 178 কোটি টাকা। তারপর 163টার মতো ড্রেন তৈরি করা হয়েছে। সেই ড্রেনের জন্য 17 কোটি 30 লক্ষ টাকা খরচ হয়েছে। উল্লেখযোগ্যভাবে বলতে পারি ট্যাগরার একটা ব্রিজ, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই ট্যাগরার ব্রিজও করা হয়েছে। তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল 2.8 CR। তারপর রহমতপুর থেকে এলেঙ্গিয়া প্রায় 4 কিলোমিটারের রাস্তা, সেটার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে 3 কোটি টাকা। আমাদের যে রায়গঞ্জের দীর্ঘদিনের যে যানজটের সমস্যা, আমাদের যে বাস স্ট্যান্ড রায়গঞ্জের কেন্দ্রে রয়েছে, সেটা স্থানান্তর করে শিলিগুড়ি মোড়ে তার টেন্ডারও হয়ে গেছে, কাজ চালু হয়ে গেছে। সেটাতে নিয়ার 4 কোটি টাকা খরচ করা হয়েছে। আমরা এগ্রিকালচার সেক্টরেও আমরা 64 কোটি টাকা খরচ করে সাধারণ জনগণকে আমরা পরিষেবা দিয়েছি। সেটা ভাবে নেন কৃষিকাজের জন্য যন্ত্রপাতি থেকে চালু করে ট্রাক্টর পর্যন্ত আমরা সাবসিডাইজ প্রাইজে কৃষকদের দিয়েছি। তারপর সেচ ব্যবস্থার জন্য, চাষবাসের জন্য তাদেরকে প্রত্যেকটা কৃষককে মানে 30,000 টাকার দামের পাইপের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এর সংখ্যা যদি আমরা ধরি তাহলে 200 জনের বেশি এই পাইপ পেয়েছে। তারপর ইরিগেশন সেগমেন্টেও আমরা ভাবে নেন ইরিগেশনও 10 কোটি টাকার উপর কাজ হয়েছে। আমরা সোলার সিস্টেমে টোটাল সরকারি আর বেসরকারি জায়গায় সোলার সিস্টেম বসিয়েছি, সেখানে 32 কোটি টাকা খরচ হয়েছে। তারপর আজকে যদি স্পোর্টস সেগমেন্টও যদি দেখা যায় তাহলে সেখানেও কিন্তু আমরা খুব উল্লেখযোগ্যভাবে কাজ করেছি। আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে, যেমন টাউন ক্লাবকে আমরা একটা রোলার দিয়েছি। তারপর ভাবেন বিভিন্ন স্কুলগুলোকে আমরা ফুটবল, ভলিবল সেটা দিয়েছি, ক্রিকেটের কিট দিয়েছি। তো স্পোর্টস সেগমেন্টেও আমরা খুব ভালো কাজ করেছি। আর তারপর যদি দেখা যায় যে 50টার মতো যেটা ক্লাব রয়েছে যারা দুর্গাপূজা করে কিন্তু ভাবেন সরকারি অনুদান পাইনি, তাদেরকে আমি নিজের তহবিল থেকে 50,000 টাকা করে প্রত্যেকটা পূজা মণ্ডপকে দিয়েছি। আর এবার আমার বিধানসভায় নতুন 16টা পূজা কমিটি এই নতুনভাবে সরকারি অনুদানে অন্তর্ভুক্ত হয়েছে। তো আজকে আমি যেটা কাজ করেছি, এই কাজ টোটাল বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে। এখন আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে উল্লেখ আছে না, রিপোর্ট আছে আমাদের নিশ্চিত। আগামী দিনে আমাদের কি প্রায়োরিটি বেসে কাজ করব সেটারও কথা আছে। যেমন আমার একটা প্রাথমিকতার যেটা রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ বারসইয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা। সেই সড়ক যোগাযোগের ব্যবস্থা আমি আপনাদের মাধ্যম দিয়ে রায়গঞ্জবাসীকে জানাতে চাই 90% উপরে আমাদের কাজ হয়ে গেছে। ইভেন ফিনান্সিয়াল অ্যাপ্রুভালও আমরা পেয়ে গেছি। কিন্তু শুধু একটা প্রবলেম হচ্ছে যে বিহারের এনওসি, কেননা যেখানে ব্রিজটা ল্যান্ড করবে সেটা হচ্ছে বিহারের এরিয়া। তো বিহার গভর্নমেন্ট যদি আমাদের এনওসিটা দেয় তাহলে খুব শীঘ্রই আমরা সেই কাজটা চালু করতে পারবো। তো একটা দেখুন, আমাদের দীর্ঘদিনের একটা ছিল যে একটা আমার রায়গঞ্জ বিধানসভা একটা ওল্ড
এজ ভাবেনাদের জন্য একটা বাড়ি যদি আমরা ইয়ে করতে পারি, সেটাও ছত্রপুরে, হ্যাঁ, ওল্ড এজ হোম, হ্যাঁ, সেটা স্যাংশন হয়েছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে। তো বিভিন্ন সেগমেন্টে আজকে আপনি দেখুন, আপনাদের 5টি অঞ্চল রয়েছে আমার বিধানসভায়, কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2, মারাইপুরা, মাহিল আর গৌরী। 5টি অঞ্চলের কোথাও কোনো কাঁচা রাস্তা আপনারা পাবেন, সব রাস্তা পাকা হয়ে গেছে। আর রাস্তার যদি আপনারা কন্ডিশন দেখেন, শহরের থেকে কোনো অংশ নেই, আর বরঞ্চ গ্রামের রাস্তা শহরের থেকে বেশি ঝাঁচকচকে হয়ে গেছে। সাধারণ মানুষ তাতে উপকৃত হচ্ছে। আগে এই রাস্তা খারাপ অবস্থার সময় আমরা দেখেছি যে ঘোষপাড়ার রাস্তার বেহাল অবস্থা ছিল, সেখানে টোটোতে চেপে একজন বৃদ্ধ লোক যাচ্ছিলেন, ওনার মৃত্যু হয়েছিল। উদয়পুরের যেটা রাস্তা দীর্ঘদিন ধরে, হ্যাঁ, তাদের দাবি ছিল, তারা পদ অবরোধ করেছিলেন কয়েকবার, সেই রাস্তাগুলো হয়ে গেছে। এখন আপনি আমার বিধানসভায় কোনো অঞ্চলে আপনারা বলতে পারবেন না এই অঞ্চলের এই রাস্তা খারাপ আছে। এখন খারাপ রাস্তা আমার বিধানসভায় খুঁজে পাওয়া যায়। আর অলরেডি কিছু রাস্তার টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে কাজ চালু হবে। তো আজকে আমার বিধানসভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে 360 ডিগ্রি কাজ হয়েছে। আর মানুষের যেগুলো দাবি ছিল, সেটা 99% সেই দাবিগুলা, আমাদের প্রতিশ্রুতিগুলা আমরা অক্ষম রাখতে পেরেছি। এটা আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতা ছাড়া আমার জন্য এত বেশি কাজ করা সম্ভব হতো না। আমি বারংবার দরবার করেছি, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে আমাদের রায়গঞ্জে কোনোদিন শাসক দলের মধ্যে বিধায়ক ছিল না, কোনোদিন সেই হিসাবে কোনো কাজ হয়নি। লাস্ট 15-20 বছর ধরে একটা কোনো বড় রাস্তার কাজ হয়নি। তো এটা আমাদের প্রথমবার। আমি তৃণমূলের সিম্বলে, কৃষ্ণবালানি, আমি তৃণমূলের বিধায়ক হয়েছি, হ্যাঁ, আমাদেরকে এই কাজগুলো করতে হবে। তো দিদি এর সহযোগিতায় আজকে আমি এইসব কাজ করতে পেরেছি। আজকে দেখুন, আমি আরবান ডেভেলপমেন্ট থেকে প্রায় 10 কোটি টাকা, 10 কোটি টাকার মতো, আর এনবিডিডি থেকে 10 কোটি টাকার উপরে, নেয়ার আবার 20 কোটি টাকার বেশি ফান্ড আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে এনে দিয়েছি। আর এই 20 কোটি টাকার কাজ হয়েছে। হ্যাঁ, এখনও ভাবে নেন অনেক কাজ, রাস্তার কাজ চলছে। আর যেই রাস্তার কাজগুলো খুব শীঘ্রই হয়তো সমাপ্ত হয়ে গেলে পরে আপনারা দেখবেন আর রাস্তার সমস্যা থাকবে না। আর একটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি একটা স্বতন্ত্র উইংস, ঠিক আছে, তো ওনাদের ডেভেলপমেন্টটা ভাবে নেন ওনাদেরকে করতে হবে। আমরা যতখানি সহযোগিতা পেয়েছি, আমি আরবান ডেভেলপমেন্ট থেকে হোক, ইমিডিয়েট থেকে, সেটা আমরা সহযোগিতা আমরা করেছি। আগামী দিনে নিশ্চিত রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিও নিজের তরফ থেকে স্কিম জমা দেবে, আর সেই স্কিমগুলোকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি তার দিকে নজর দেব। না, কোনো বিধায়কের ক্ষেত্রে দেখা গিয়েছে, দেখুন, আমি এটা 3.5 বছরের মাথায় আমি করেছিলাম, আর এটা আমার ভাবে নেন দ্বিতীয়বার ইয়ে হচ্ছে। কেননা এখন কিছুদিনের মধ্যেই ভাবে নেন নির্বাচনের দিন তারিখ তয় হয়ে যাবে, তখন হয়তো অনেক কাজ আমরা হয়তো করতে পারবো না। হ্যাঁ, আচার সংহিতা লাগু হয়ে গেলে অনেক নিয়মাবলী থাকে। না, নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়বে? না, নির্বাচনে দেখুন, মানুষ আমাকে আশীর্বাদ দিয়ে বিধায়ক বানিয়েছে, আর আমি বিধায়ক হিসাবে কি কাজ করেছি সেটা সাধারণ মানুষকে জানা উচিত, ঠিক আছে। তো আমি সাধারণ মানুষকে আজকে এই যে বইগুলা, আমাদের 213টা বুথ আছে, প্রত্যেকটা বুথে 20-25টা করে বই যাবে, সাধারণ মানুষ পড়বেন, আর তারাও দেখবেন যে 4.5 বছরে কি কাজ হয়েছে, যেটা হবে না 30-40 বছরে হয়নি। আগের যদি 4-5টা বিধায়কের ট্রাম যদি নিয়ে নেন, তাদের যদি কাজের সংখ্যাটাকে যোগ করুন, তার থেকে কিন্তু অনেক বেশি কাজ হয়েছে। তো আজকে যে কাজ হয়েছে সেটা শুধু বইয়ে লেখা নাই, বাস্তবায়িতা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারদিকে কি। আরে আজ থেকে 3-4 বছর আগে রাস্তাঘাটের অবস্থা ছিল, আপনাদের যেমন বললাম, কোথাও টোটো পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়েছে, কোথাও দীর্ঘদিন ধরে মানুষেরা রাস্তায় নেমে পথ অবরোধ করেছে। এখন আপনারা দেখুন, এই যে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মানুষ কিন্তু সকলে খুশি, আর তাদের যেটা দাবি ছিল সেই দাবিগুলো পূরণ হয়েছে। 99% পার্মানেন্ট রাস্তাঘাটের দাবি সব পূরণ হয়েছে, কিছু 1% আছে, সেটা হয়তো এই টেনিয়রে না করতে পারলে আগামী না, আমি কর্ম করেছি, তার কর্ম রিপোর্ট আমি দিয়েছি। আর বিরোধীরা কোনোদিন কর্ম করে না, তাদের শুধু যে আছে তারা আন্দোলন করবে, বিরোধিতা করবে। তো তাদের কাজ বিরোধিতা করবেন, আর যে কাজ করবে, দেখুন, কাজ করলে পরে আলোচনা হবে, সমালোচনা হবে। আর বিরোধীরা কিছুই করে না, সেই জন্য বিরোধীদের নিয়ে আমার কিছু বলার নেই। যারা কিছু করেন না তাদেরকে নিয়ে আর কি বলবো। রায়গঞ্জ কতদূর মনে হয়? আমি তো 90% বলছি কাজ হয়ে গেছে। আর আগের যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, উনি তো লেটার দেখিয়ে বলে দিচ্ছেন যে স্যাংশন হয়ে গেছে। তারপরেও সাংসদ উনি নাকি NHAI থেকে স্যাংশন করে নিয়ে আসছে। হ্যাঁ, আজকে 1 বছর আগে ওনার লেটার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতো,
আজকে আমি যেটা কাজ করেছি সেটার রিপোর্ট কার্ড দিয়েছি, 550 কোটি টাকার কাজ করেছি। আর আপনারা ওয়েবসাইট চেক করে নেবেন, আপনাদের সাংসদ যিনি কার্তিক চন্দ্র পাল আছেন, হ্যাঁ, তার ফান্ড এখন পর্যন্ত 9,80,00,000 টাকা অ্যালটমেন্ট হয়েছে, 1 টাকার ওয়ার্ক অর্ডার উনি ইস্যু করতে পারেন। আর এটা আমার কথা না, এটা ওয়েবসাইটের কথা, আপনারা ওয়েবসাইট থেকে বের করে দেবেন। টোটাল বিজেপি যারা 12 জন সাংসদ রয়েছেন, 139 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, আর তারা কাজ করেছেন 16.5 কোটি টাকার কম। তো তারা কাজের নিরিখে তারা একদম ব্যর্থ, ব্যাকফুটে। যেখানে একজন বিধায়ক হয়ে যদি 550 কোটি টাকার কাজ করতে পারি, আর একটা সাংসদ হয়ে তাদের ভাবে নেন 12 জনের অ্যালোটেড যেটা টাকা 139 কোটি টাকা, তার মধ্যে 16 কোটি টাকার কাজ করেছে। তো তাদের কাছে আর আমরা কি এক্সপেকটেশন রাখবো? যে সাধারণ জনগণ যে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আজকে তারা বুঝতে পারছে যে তাদের মানে ফেলিওর একটা সাংসদকে তারা নির্বাচিত করেছে। আগামী দিনে দেখবেন যারা বাংলার সংস্কৃতিকে বুঝে না, এখানে বাংলায় রাজনীতি করবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। প্রথমে আগে বাংলার সংস্কৃতিকে বুঝুক, তারপর বাংলার রাজনীতির পটভূমিতে নামুক। আমার মনে হয় তারা বাংলার সংস্কৃতিকে বুঝে না। আমরা দেখছি, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির নামে, চট্টোপাধ্যায়ের নামে ভাবে নেন অপমানজনক কথা হয়েছে। আমরা দেখেছি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। তো আজকে যারা পশ্চিমবঙ্গের মনীষীদের সম্মান করতে জানেন না, তাদের কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নামার, কেননা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে। না, বিহারে আমরা পাঠিয়েছি, আমি টোটাল চিঠি আপনাদেরকে দিয়ে দিব। বিহারের উপমুখ্যমন্ত্রী ওই সময় তারক প্রসাদ ছিলেন, ওনারও চিঠি আমার কাছে এসেছে, উনি গ্রাম উন্নয়ন মন্ত্রীকে ফরওয়ার্ড করেছেন। কিন্তু ওই গ্রাম উন্নয়ন মন্ত্রীর ওখান থেকে কোনো আমরা রেসপন্স পাচ্ছি না। অনেকবার চিঠি চাপাটি করেছি। তো এখন যদি আমাদেরকে যেতে হয় তো যাব। আর ইতিমধ্যে আপনাদেরকে জানাই যে আমি অলরেডি আমাদের রায়গঞ্জের এলাকার আশেপাশের এলাকাবাসীরা, আপনারা জানেন যে তারা সকলে সাউথে যায় চিকিৎসার জন্য, কেউ চেন্নাই যায়, কেউ হায়দ্রাবাদ যায়, কেউ ব্যাঙ্গালোর যায়। কিন্তু এখন পর্যন্ত আমাদের এই সাউথগামী কোনো ট্রেন চালু হয়নি। তার জন্য আমি ডিআরএমকে চিঠি করেছি, ডিএম এর মাধ্যমেও করেছি, ডিএমও সেটা ফরওয়ার্ড করেছে। এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আমি শীঘ্রই ডিআরএম এর কাছে গিয়ে দেখা করছি, করে নিয়ে এই যাতে সাউথগামী ট্রেন চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে যাতে অবিলম্বে চালু হয়। আর যেটা আমাদের দিল্লিগামী যেটা ট্রেন ছিল, যেটা আগে সপ্তাহে 7 দিনই চলতো আর 22 ঘন্টা কম সময়ে দিল্লি পৌঁছে যেতাম, সেটা এখন সপ্তাহে 1 দিন হয়ে গেছে। আর সেটার জন্য এখন সময় লাগছে 34 ঘন্টা। আরেকটা দাবি আছে যে রায়গঞ্জে যাতে একটা রায়গঞ্জ আপনি আমাদের বাংলার কেন্দ্রে রয়েছে, মাঝামাঝি যদি ভৌগোলিক অবস্থান যদি দেখি, সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তো সেখানে মানে এখানে অনেক বড় মানে অপরচুনিটি রয়েছে যে এখান থেকে যদি একটা র্যাক পয়েন্ট হয় তাহলে এখানের মানে অর্থনৈতিক অনেকটা এগিয়ে যাবে। আর যেহেতু মানে পশ্চিমবঙ্গের কেন্দ্রে আছে, সেই জন্য ট্রান্সপোর্টেশন লজিস্টিক যদি আমরা দেখি তাহলে এখানকার ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হবে। আর ব্যবসায়ীগণ অনেক উপকৃত হবে যে এখান থেকে অন্যান্য জায়গায় খুব তাড়াতাড়ি তারা ট্রান্সপোর্টেশন রেলওয়ের মধ্যে দিয়ে তাদের যেটা মাল আছে তারা পৌঁছে দিতে পারবে। আর এখান থেকে করলে পরে ভাড়াও কম লাগবে, ব্যবসাদের সুবিধা হবে। তো এইসব নিয়ে আমি সরব। আমি খুব মানে দুঃখের সাথে বলছি, যিনি এগুলা সাংসদের কাজ ছিল, কিন্তু আমি সাংসদকে দু একটা মন্ত্রীর সাথে ছবি তোলা ছাড়া আমি কোনো ওনার কাজ আমি দেখতে পাচ্ছি না, সাধারণ জনগণ কেউ দেখতে পাচ্ছি না। যদি আজকে যদি এই রেসপন্সিবিলিটিটা যদি ওনারা নিতেন, কেন্দ্রে রেল আপনারা জানেন কেন্দ্র সরকারের অধীনে আছে, আর কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে, আর উনি বিজেপির সাংসদ রয়েছে। উনি যদি মন্ত্রীর সাথে ছবি না তুলে যদি এগুলো দরবার করে যদি সাউথগামী ট্রেন কিংবা এখানে যাতে একটা রেক পয়েন্ট যদি হতো, তাহলে নিশ্চিত রায়গঞ্জবাসী সুবিধা পেত। চিন্তা ভাবনা রয়েছে, প্রশাসনকেই দোষারোপ করছে বিজেপি। প্রশাসনকে দোষারোপ করে লাভ নেই। আজকে রেল নিজের জায়গায় ফ্লাইওভার করবে, তাতে আজকে ভাবে না আমাদের কার এনওসি লাগবে? রেলেরই তো জায়গা। আজকে রেল নিজের জায়গায় নিজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, তাতে তো কোনো কারো এনওসি দরকার নয়। আজকে আমরা যেমন আমি আপনাকে বলছি যে বাহিনীর ব্রিজটা আমরা চালু করব, অলরেডি ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমরা কেন করতে পারছি না? বিহারের এনওসি পাচ্ছি না। তো এখন রেলের জায়গায় কাজ করবে, সেখানে কোনো এনওসির প্রয়োজন হয় না। না, কোনো রেলের জায়গায় কাজ করছে তো। আজকে পৌরসভার জায়গা নয় তো, আজকে ওভারব্রিজটা যেটা হবে ওটা রেলের নিজস্ব জায়গা। আমি নিশ্চিত জানাবো। আজকে কোথায় উনি এনওসি পাচ্ছেন? আমি তো রায়গঞ্জের বিধায়ক, আমাকে তো চিঠি করতে পারতেন। ওনারা আমাকে কি চিঠি করে জানিয়েছেন
যে কোথায় অসুবিধা হচ্ছে, এনওসি পাচ্ছেন না। আজকে যদি এই ধরনের যদি থাকতো তাহলে আমি কথা বলি, হ্যাঁ, আজকে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করতাম। কিন্তু আমাকে বিধায়ক হিসাবে না রেলের কর্তৃপক্ষ থেকে চিঠি এসছে, না সাংসদ আমাকে চিঠি দিয়েছে। না 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 রেলের ওভারব্রিজ হয়, রেল আজকে চিঠি করবে তো, আমি তো রায়গঞ্জের বিধায়ক, আমাকে জানিয়েছি। আমিও তো ভাবেন সরকারি একজন অঙ্গ, তো রায়গঞ্জের আমি বিধায়ক, সরকারি ভেবে আমি তো বিধায়ক। আমি তো সেই ক্ষেত্রে যদি হতো আমি বিধানসভায় স্পিকারের সাথে কথা বলতাম কিংবা আমাদের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতাম। না রেল না না ডিএমকে আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ তো রায়গঞ্জের, আর রায়গঞ্জ বিধানসভার মধ্যেই তো পড়ছে। এইটা জানাবেন? না না নিশ্চিত আমাকে বললে পরে আমি জানাবো, কিন্তু ওনারা আমাকে তো চিঠি দেননি। তো রায়গঞ্জ বিধায়ক না না আজকে যেই কিছু কাজ করার একটা ওয়ে আউট থাকে, আজকে ওনারা জানেন না যে প্রসেসটা কি। ওনাদেরকে আমাকে চিঠি করা উচিত, আর আমাকে চিঠি না করলে পরে আমি কি করে ইন্টারফেয়ার করবো? আপনার কাছে সহযোগিতা চান আপনি করুন। একদম নিশ্চিত।